আসসালামু আলাইকুম। আমি শামসুল হক শামস, প্রভাষক, অর্থনীতি, আশুগঞ্জ সার কারখানা কলেজ। আজকে আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পড়াবো। তার নাম হচ্ছে মুদ্রা ও ব্যাংক। প্রথমত মুদ্রা ও ব্যাংকের আমরা প্রথমত খেয়াল করব যে অর্থ কী ও অর্থের কার্যাবলী। এই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হবে অর্থ কী এবং অর্থের কার্যাবলী। অর্থ হলো যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভাণ্ডার, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। অধ্যাপক লর্ড কেইন্সের মতে অর্থ এমন একটি পণ্য যা হস্তান্তর করে ঋণের চুক্তি ও দামের চুক্তি মেটানো যায়, যার মাধ্যমে ক্রয় ক্ষমতাকে ধরে রাখা যায়। আশা করি বুঝতে পারছো। অর্থের কার্যাবলী, অর্থের কার্যাবলীকে 3 ভাগে ভাগ করা হয়। সাধারণত বাণিজ্যিক কার্যাবলী, সামাজিক কার্যাবলী ও মনস্তাত্ত্বিক কার্যাবলী। আবার বাণিজ্যিক কার্যাবলীকে আবার বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। যেমন প্রথমত আমরা বলি যে বিনিময়ের মাধ্যম। একটা সময় ছিল মানুষ একটা অর্থ আবিষ্কার হওয়ার পূর্বে মানুষ বিভিন্ন জিনিসের বিনিময়ে পরস্পরের চাহিদা পূরণ করতে। একজনের চালের প্রয়োজন হচ্ছে, সে চালের জন্য তার বাড়িতে শ্রম দিচ্ছে, সে চাল দিচ্ছে। কিন্তু অর্থ আবিষ্কার হওয়ার পর সেই এখন অর্থের মাধ্যমে তার প্রয়োজনীয় পণ্যগুলো সে সংগ্রহ করতে পারে। অর্থাৎ মূল্যের পরিমাপক হিসেবে সে চালের পরিমাণ অর্থ সে চালের মূল্যের পরিমাণ বা দামের পরিমাণ অর্থ সে পরিশোধ করতে পারে, যাকে আমরা বলি বিনিময় মাধ্যম। আবার বলতে পারি মূল্যের পরিমাপক। এখন বলতে পারি আমরা মূল্য কাকে বলে। তোমরা একটা জিনিস খেয়াল করবা, মূল্য এবং দাম দুটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে প্রাইস। আমিও আগের ক্লাসে হয়তো তোমাদেরকে বলছিলাম যে ভ্যালু এবং প্রাইসের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। দাম হচ্ছে একটা জিনিস, আবার মূল্য হচ্ছে একটা জিনিস। মূল্য হচ্ছে সাধারণত এখানে এই চ্যাপ্টারের সাথে সম্পর্কিত নয়, তারপর আমরা বলবো যে মূল্য হচ্ছে উপযোগিতা বা উপযোগ। যদি কোনো জিনিসের মধ্যে মানুষের অভাব পূরণ করার যে ক্ষমতা বা গুণ থাকে আমরা মূল্য বলি। সেই মূল্যটুকু যদি আমাদের ব্যক্তিগত চাহিদা পূরণ করার জন্য আমরা ক্রয় করি, তাহলে তাকে দাম দিতে হয়। তাহলে তোমরা বুঝতে পারছো, মূল্যের পরিমাপক হচ্ছে অর্থ। অর্থাৎ কোনো জিনিস বুক করতে গেলে আমাদেরকে অবশ্যই অর্থ পরিশোধ করতে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে স্থগিত লেনদেনের মান। অর্থাৎ স্থগিত লেনদেনের মান, স্থগিত লেনদেনে বলতে ভবিষ্যতে দেনা পাওনাকে বোঝানো হয়। দ্রব্যমূল্য যত পরিবর্তন হয়, অর্থের মূল্যও তত পরিবর্তন হয় না। সঞ্চয়ের বাহন, এটা অবশ্যই তোমরা সবাই জানো যে সাধারণত ব্যাংক কিংবা যে কোনো জায়গায় মানুষ তার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সঞ্চয়ের ক্ষেত্রে অর্থকে এখন অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিন্তা করে। একটা সময় বা এখনও মানুষ ব্যাংকে অর্থ ছাড়াও স্বর্ণ কিংবা অন্যান্য মূল্যবান দ্রব্য সামগ্রী গচ্ছিত রাখে। কিন্তু বর্তমান যুগে অর্থ এমন একটা পণ্য বা মানুষের অভাব পূরণের জন্য এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সামনে চলে আসছে। সেই কারণে মানুষ অর্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব হিসেবে দিয়ে সঞ্চয়ের বাহন হিসেবে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সংগ্রহ করে বা সংরক্ষণ করে। মূল্য হস্তান্তরের বাহন, অর্থাৎ মূল্য হস্তান্তরের বাহন। আমরা যদি আরও একটা পয়েন্টের কথা বলি তাহলে বলবো যে মূল্য হস্তান্তরের বাহন অর্থাৎ আমার একটা বাড়ি আছে এখানে, আমি সেই বাড়িটাকে এখান থেকে বিক্রি করে অন্য জায়গায় চলে যাব, কিংবা অন্য একজন ব্যক্তি তার এলাকা থেকে তার শিল্প কারখানা বিক্রি করে অন্য জায়গায় সে স্থানান্তরিত করবে। সেই ক্ষেত্রে সেই মূল্যটাকে সে পরিশোধ করে সে এখান থেকে আরেক জায়গায় যাইতে পারে বা যায়, বা যাওয়ার মাধ্যমকে আমরা বলি যে মূল্যস্তরের বাহন, মূল্য স্থানান্তরের বাহন। 7 নম্বর পয়েন্ট আমরা যদি বলি, আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি যে অর্থের কার্যাবলীর মধ্যে, তা হচ্ছে তারল্যের মান। অর্থ সবচেয়ে সহজ তারল্য মানে পরিবর্তন করা যায়।
যায়। দ্রব্য সামগ্রী যেমন সহজে অর্থের মূল্যে রূপান্তর করা যায়, তেমনি অর্থকেও সহজে দ্রব্য সামগ্রীর মূল্যে রূপান্তর করা যায়। এরপরে আমরা দেখব আরেকটা পয়েন্ট, আমরা দেখব যে ঋণের ভিত্তি। সাধারণত ঋণ বলতে আমরা এক ব্যক্তি থেকে এক ব্যক্তিকে টাকা পয়সা দেওয়া বা আনার কথা বলি, সেটাকে একটা ঋণ বলা হয়। আবার আনুষ্ঠানিকভাবে যখন আমরা ঋণের কথা বলি, সেটাকে বলা হয় ব্যাংকের মাধ্যমে, যেমন চেক, বিনিময়, বিল প্রভৃতির মাধ্যমে তা সম্পন্ন করা হয়। সেটাকে বলা হচ্ছে ঋণের ভিত্তি। তৃপ্তি বৃদ্ধি করার উপায়, এটা অত্যন্ত সহজ একটা বিষয় বা প্রসঙ্গ, যে তৃপ্তি বৃদ্ধি করার উপায়। আসলে মানুষ তার ব্যক্তিগত চাহিদা পূরণ করতে গেলে অবশ্যই তার শ্রম বিনিময় করতে পারে, বিনিময় মাধ্যম হিসাবে, অথবা তার অর্থের মাধ্যমে। সেই অর্থ দিয়ে তার প্রয়োজনীয় চাহিদাটুকু বা তার তৃপ্তিটুকু সে পূরণ করতে পারে। বন্টনের কাজ, মোট দেশজ উৎপাদন বা এর সাথে সংশ্লিষ্ট সকলকে পারিশ্রমিক প্রদান করাকে বলা হয় বন্টনের কাজ। ব্যাপারটা আমি আরেকটু পরিষ্কার করে বা আরেকটু খোলাভাবে বোঝানোর চেষ্টা করতেছি, যে জিডিপি বা মোট দেশজ উৎপাদন, একটা দেশের মোট উৎপাদন করতে গেলে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন লাগে। আমরা ভূমি, শ্রম এবং মূলধন, ভূমিকে আমরা যদি দিই খাজনা, শ্রমকে যদি দিই মজুরি, মূলধনকে দিই যদি সুদ, এবং সংগঠনকে দিই মুনাফা, সেটাকে পরিশোধ করাকে বলা হয় যে বন্টনের কাজ। অর্থ মাধ্যমে এই বন্টনের কাজগুলো করে থাকে। আরেকটা হচ্ছে সামাজিক কার্যাবলী। তার খ হচ্ছে সামাজিক কার্যাবলী। সামাজিক কার্যাবলীর মধ্যে অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে কাজ করে। যে সাধারণত বর্তমান প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে অর্থ সামাজিক নিরাপত্তা কিংবা সামাজিকভাবে ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তা প্রদান করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন সামাজিক নিরাপত্তা ও নিশ্চয়তার প্রতীক। আমরা যদি অর্থকে সামাজিক নিরাপত্তা ও নিশ্চয়তার প্রতীক হিসেবে বিশ্লেষণ করতে বলতে পারি, যে অর্থ ছাড়া যেমন সামাজিকভাবে পারস্পরিক যেমন চাহিদা পূরণ করা যায় না, তেমনি তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, ভবিষ্যৎ প্রতিকূল অবস্থার থেকে নিজেকে রক্ষা করার জন্য রক্ষা করার প্রয়োজনে অর্থের প্রয়োজনীয়তা, এই সমস্ত জিনিসগুলির সাথে অর্থ জড়িত। আরেকটা হচ্ছে সামাজিক সম্পর্ক রক্ষা করা। সাধারণত আমরা বলি লৌকিকতা কিংবা সামাজিকতা। এই সামাজিকতা কিংবা লৌকিকতা রক্ষা করতে গেলে আমাদের আজকের সমাজ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে অর্থ। অর্থাৎ অর্থ দ্বারাই পারস্পরিকভাবে সম্পর্ক রক্ষা করার এক অন্যতম মাধ্যম। পারস্পরিকভাবে সামাজিক যে চাহিদাগুলো থাকে, আচার অনুষ্ঠান কিংবা সামাজিক অনুষ্ঠানগুলি যখন থাকে, তখন আমাদেরকে অবশ্যই সেই সামাজিকতা রক্ষা করতে গেলে আমাদের অর্থের উপরে নির্ভর করতে হয়, অর্থের উপরে নির্ভর করতে হয়। 4 নম্বর হচ্ছে যে ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা। মানুষ তার জীবনকে ভাগ করে নানা শ্রেণীতে। যেমন একজন ব্যক্তি একটা নির্দিষ্ট সময়ে অর্থ সংগ্রহ করে, তারপরে সে অর্থকে সঞ্চয় করে, তারপরে সে সঞ্চিত অর্থের উপর নির্ভর করে ভবিষ্যতে বেঁচে থাকার জন্য নির্ভর করে। তাহলে সেই ক্ষেত্রে অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়। সেটা অন্য একটা চ্যাপ্টারকে আমরা বলি যে লাইফ সাইকেল হাইপোথেসিস বলা হয়, বা আমরা বলি পোর্টফোলিও, যেটা আমরা অন্য একটা চ্যাপ্টারে হয়তো অন্য প্রসঙ্গে আলাপ করছিলাম, যে মানুষ তার অর্থ কখনো কখনো নগদ অর্থ রাখা হয়, আবার কখনো কখনো ব্যাংকের মাধ্যমেও রাখা হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে সামাজিক নিরাপত্তাকে সে নিশ্চিত করার জন্যই সে এই কাজগুলো সে করে থাকে। আরেকটা হচ্ছে মনস্তাত্ত্বিক কাজ। সে অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ
ভাবে মানুষকে মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্বস্তি দেয় যে মনস্তাত্ত্বিক দিক থেকে যদি যার যত বেশি অর্থ আছে সে তত বেশি মনস্তাত্ত্বিকভাবে একটা স্বস্তিদায়ক বিষয় এই বিষয়ের উপর নির্ভর করে বা স্বস্তিদায়ক অবস্থানে থাকে। সে মনে করে যে যে কোনো সামাজিক প্রতিকূল অবস্থায়, আর্থিক প্রতিকূল অবস্থায় কিংবা অর্থনৈতিকভাবে কোনো একটা বিপর্যয় অবস্থায় যদি সে পড়ে তাহলে তা থেকে সে উত্তরণের জন্য অর্থের উপরে নির্ভর করতে হয়। মনস্তাত্ত্বিক কারণের হচ্ছে এটাই অন্যতম মূল বিষয়। কারণ মনস্তাত্ত্বিক বিষয় হচ্ছে আমরা 3 নাম্বার। তাহলে আমরা এখানে কী পাইলাম? অর্থের 3টা কাজ। একটা হচ্ছে বাণিজ্যিক কার্যাবলী, সামাজিক কার্যাবলী এবং মনস্তাত্ত্বিক কার্যাবলী। মনস্তাত্ত্বিক কার্যাবলী বিষয়ে আমি আবার তোমাদেরকে আরেকটু বলবো যে মানুষ সামাজিক অবস্থান বিশ্লেষণ করে সে এমন একটা অনুভূতি থেকে অবস্থান করে যে আমার অর্থ আছে। আর অর্থ থাকা মানে সে আর্থিকভাবে যেমন নিরাপত্তা বোধ করে তেমনি সামাজিকভাবে সে নিরাপদ বোধ করে এবং ভবিষ্যতেও সে নিরাপত্তার উপরে নির্ভর করে। অতএব অর্থ হচ্ছে অতএব মনস্তাত্ত্বিক কার্যাবলীর মাধ্যমে আমরা মনস্তাত্ত্বিক কার্যাবলীর বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে অর্থ হচ্ছে মানুষের স্বস্তির একটা মূল বিষয়। যার অর্থ আছে সে মানুষ সামাজিকভাবে বা মানসিকভাবে একটা স্বস্তিদায়ক অবস্থান করে। তা আমরা আজকে যে বিষয়গুলি নিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে অর্থ ও ব্যয়। এর মধ্যে শুধু আমরা অর্থ বিষয় নিয়ে কথা বলছি এবং অর্থের কার্যাবলী নিয়ে কথা বলছি। তোমরা হয়তো খেয়াল করে দেখবে যে অর্থ আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত আমরা একটা সমাজ ব্যবস্থায় বাস করছি, আবার অর্থ আবিষ্কার হওয়ার পর আমাদের আরেকটা সমাজ ব্যবস্থা পৃথিবীতে চলে আসছে। অর্থ আবিষ্কার হওয়ার পরে আমাদের সমাজের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা যেমন সৃষ্টি হচ্ছে, মানুষের মধ্যে ভোগবিলাস, সুখ শান্তি কিংবা শ্রেণী বৈষম্য সেইগুলিও খুব চোখে পড়ার মতো অবস্থানে চলে আসছে। মানুষ একসময় বিনিময়ের মাধ্যমে যার যার চাহিদা পূরণ করত, কিন্তু সেই অবস্থান থেকে মানুষ এখন, যদিও কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার বিনিময়ের মাধ্যমে এখনও যার যার চাহিদা পূরণ করে, কিন্তু অর্থ আবিষ্কার হওয়ার পর সেই চাহিদা থেকে, সেই অবস্থান থেকে মানুষ অনেকটা সরে আসছে। মূলত পৃথিবীর সমস্ত কিছু এখন কেন্দ্রীভূত হচ্ছে অর্থকে কেন্দ্র করে। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো অবস্থাতে যদি আমরা বিশ্লেষণ করি বা যে কোনো দেশের বা যে কোনো অবস্থায় যখন আমরা এই অর্থ কার্যাবলী নিয়ে আলাপ করি তখন দেখি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস বা গুরুত্বপূর্ণ একটা বিষয় বা গুরুত্বপূর্ণ একটা পণ্য হিসাবে আমরা এখন চিহ্নিত করতে পারি। পণ্য বললাম এই কারণে যে অর্থ একটা পণ্য হিসেবেই আজকাল চিহ্নিত হচ্ছে অর্থনীতির ভাষায়। যে সাধারণত আমরা বাজারে চাল কিংবা স্বর্ণ যেরকম একটা পণ্য বলি, অর্থকে আমরা সেরকম একটা পণ্য হিসেবেই চিহ্নিত করে আসছি। অতএব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যে অর্থের কার্যাবলী এবং অর্থ কাকে বলে সেই সমস্ত জিনিসগুলি আমাদের উপলব্ধিতে যদি সঠিকভাবে না আসে তা না হলে কিন্তু আমরা পরীক্ষাতেও ভালো করতে পারবো না এবং এই সম্পর্কে ভালো কোনো ধারণাও আমরা নিতে পারবো না। অতএব তোমাদের সকলেরই মনোযোগ দিয়ে এই বিষয়গুলি খেয়াল করা উচিত। আমাদের স্যারেরাই যে বক্তব্যগুলি আমরা উপস্থাপন করলাম সেগুলি যখন তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, তেমনি পাশাপাশি যার যার পাঠ্যসূচি থেকেও কিছু কিছু জিনিস আছে তোমাদের দেখতে হবে সেখানে কোনো রকমের অতিরিক্ত কোনো কিছু পাওয়া যায় কি না। আমরা এই জন্য বলবো যে আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে প্রত্যেকটা শিক্ষকের বক্তব্যগুলি শুনবো। আর বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে বুঝতেই পারতেছ কলেজ কেন্দ্রিক পড়াশোনা হচ্ছে না বিদায় আমাদেরকে এই অনলাইন ভিত্তিক পড়াশোনার উপরে নির্ভর করতে হয় এবং অনলাইন ভিত্তিক পড়াশোনার উপর যেই কারণে নির্ভর করতে হয় সেই কারণটারও যেন তোমরা সবাই মেনে চলো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, সবাই স্বাস্থ্যবিধির উপর কেন্দ্র করে সমস্ত কিছু নিয়মকানুন মেনে চলবা, যেন সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, সেটাই সবসময় খেয়াল রাখবা। কারণ তোমার নিরাপত্তা, তোমার পরিবারের নিরাপত্তা, সব কিছু সমাজের নিরাপত্তা, দেশের নিরাপত্তা তোমার উপরে। অতএব যেমন নিরাপত্তারও প্রয়োজন আছে, সামনে পরীক্ষা যে কোনো সময় চলে আসবে, শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো সময় খুলবে, সেখানে আমাকে
সেইভাবে প্রস্তুতি নিতে হবে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকে এখানে শেষ করলাম।